অপারেশন সিঁদুর শুরুর আগে পাকিস্তানকে সতর্ক করেন জয়শঙ্কর। অভিযোগ, রাহুল গান্ধীর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রচার হচ্ছে দাবি ভারত সরকারের। শান্তি আলোচনার একদিন পরই ইউক্রেনের রুশ হামলায় নিহত 9 বেসামরিক যুদ্ধাপরাধ দাবি কিয়েভের। কাল পুতিন জেলেনস্কির সঙ্গে ফোনালাপ ট্রাম্পের। নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকোর নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত 2, আহত 19। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুর্ঘটনা, জানালেন মেয়র। এবং মালয়েশিয়ায় শপিং মলে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান, কাগজপত্র না থাকায় 26 বাংলাদেশি সহ আটক 143, গ্রেফতার আতঙ্কে দিশেহারা প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি তাণ্ডবে 2 দিনে অন্তত 200 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত প্রায় 450। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন অনেকেই। নেতানিয়াহু বাহিনী হামলা জোরদার করায় বেত লাহিয়া, জাবালিয়া সহ বিভিন্ন এলাকা ছেড়ে গেছেন 3 লাখ মানুষ। উপত্যকায় চলমান আগ্রাসনের জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। এর জেরে সাময়িক বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর। এদিকে 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। গাজার মিডিয়া অফিস বলছে, ইসরায়েলি অভিযানে 1000-এর বেশি আবাসিক ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দখলদারদের হামলা থেকে বাঁচতে প্রাণ ভয়ে বেত লাহিয়া, জাবালিয়া সহ বিভিন্ন এলাকা ছেড়ে গেছেন 3 লাখ ফিলিস্তিনি। গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। হামলা প্রতিহতের দাবি করলেও বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করেও হামলার খবর প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। তবে হাউথিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে তেল আবিব। গাজায় নারকীয় তাণ্ডবের মধ্যেই যুদ্ধবিরতির জন্য কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে আলোচনা শুরু করেছে ইসরায়েল ও হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়, 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলে থাকা বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জিম্মিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে হামাস। তবে হামাসের প্রস্তাবের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। এর মধ্যেই আবারও আলোচনায় ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা। ফিলিস্তিনিদের গাজা থেকে লিবিয়ায় সরিয়ে নেওয়ার বিষয়ে ট্রাম্পের এক পরিকল্পনার খবর প্রকাশ করে বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে ওই খবর সত্য নয় বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে, গাজাবাসীকে লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এদিকে শনিবার ইরাকের বাগদাদে অনুষ্ঠিত আরব লীগ সম্মেলনে নেতারা গাজা পুনর্গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন। এটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আর্থিক সহায়তা চেয়েছেন তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগে পাকিস্তানকে সতর্ক করে দেওয়ার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। জয়শঙ্করের এমন উদাসীনতার কারণেই ইসলামাবাদ বেশ কয়েকটি ভারতীয় বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে বলেও দাবি কংগ্রেস নেতার। এ ঘটনাকে দেশের সঙ্গে বেইমানির শামিল বলে আখ্যা দিয়েছে আরেক বিরোধী দল আম আদমি পার্টি। যদিও ভারত সরকারের দাবি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ভুলভাবে প্রচার করা হচ্ছে। 9 কিলোমিটার দূর হ্যাঁ। ভারত পাকিস্তানের সীমান্তে অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানের আগে কি পাকিস্তানকে আগাম জানানো হয়েছিল? এই প্রশ্ন নিয়ে এখন উত্তপ্ত ভারতের রাজনৈতিক পরিস্থিতি। এর আগে নয়াদিল্লির সঙ্গে সংঘাতে একাধিক ভারতীয় বিমান ভূপাতিতের দাবি করে ইসলামাবাদ। এবার সেই দাবিকেই যেন সত্য প্রমাণিত করলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের যুদ্ধ বিমান হারানোর জন্য দায়ী করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন রাহুল। সেই ভিডিওতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, অপারেশনের শুরুতেই পাকিস্তানকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তাদের জানানো হয়েছে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা হবে, কিন্তু পাকিস্তানের সেনাদের সরাসরি টার্গেট করা হবে না। তবে রাহুল গান্ধী তার এই বক্তব্যকে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, পাকিস্তানকে আগাম জানিয়ে কতগুলো যুদ্ধবিমান হারালো ভারত?
এই ঘটনায় আম আদমি পার্টিও মুখ খুলেছে। রাজ্যসভার এমপি সঞ্জয় সিং বলেছেন এটি দেশের সেনাবাহিনীর প্রতি বেইমানির শামিল। পাকিস্তানকে আগেই জানানো মানে জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ ব্যর্থতা। যদিও ভারতের সরকারি তথ্য অফিস পিআইবি দাবি করেছে জয়শঙ্কর কখনোই অপারেশনের আগে পাকিস্তানকে জানিয়েছে এমন কথা বলেননি। এটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। বিজেপি অভিযোগ করেছে বিরোধীরা বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে সত্যিকারের বক্তব্য বিকৃত করে প্রচার করা হচ্ছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে 27, আহত অর্ধশতাধিক। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 5 লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। মস্কো কিয়েভ শান্তি আলোচনার একদিন পরই ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 9 বাস যাত্রী। রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক যানবাহনে হামলা করেছে বলে দাবি কিয়েভের। এদিকে এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন সোমবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করবেন। শান্তি আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে পারেনি ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। এই বৈঠকের একদিন পরই ইউক্রেনের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা করে মস্কো। এই ঘটনায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে উদ্দেশ্যমূলক হিসেবে আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি করেছেন। তিনি বলেন মস্কো জেনে বুঝেই বেসামরিক নাগরিকদের এ বাসে হামলা চালিয়েছে। এই হামলাকে পরিকল্পিত যুদ্ধাপরাধ বলে দাবি জেলেনস্কির। আলোচনার ব্যর্থতার পর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে জানান সোমবার তিনি প্রথমে পুতিনের সঙ্গে, এরপর জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে কথা বলবেন। এই সময় তিনি আশা প্রকাশ করেন যে সোমবার একটি ফলপ্রসূ দিন হবে, যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সহিংস যুদ্ধের সমাপ্তি ঘটবে। যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আগে পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব নয় বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আপাতত তুরস্কে দুই দেশের প্রতিনিধিরা যে 1000 বন্দী বিনিময়ের বিষয়ে একমত হয়েছেন তা সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন পুতিনের কূটনৈতিক ছলচাতুরির পর যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এর জবাব দেবে। আলবেনিয়ায় ইউরোপীয় নেতাদের এক বৈঠকে তিনি জানান শান্তির জন্য কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। এছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান রাশিয়ার আন্তরিকতার অভাব রয়েছে। মস্কো বাস্তব শান্তির জন্য এখনো প্রস্তুত নয় বলে মনে করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান নেভির একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 2 জন, আহত হয়েছেন অন্তত 19 জন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের হাডসন নদীতে ভাসছিল কোয়াউতেমেক নামের বিশাল আকারের একটি মেক্সিকোর প্রশিক্ষণ জাহাজ। হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে জাহাজটি। নিয়ন্ত্রণ হারিয়ে ব্রুকলিন ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। মুহূর্তেই ভেঙে পড়ে জাহাজটির 3টি খুঁটি। দুর্ঘটনার সময় জাহাজটিতে 277 জন নাবিক ছিলেন। সেতুর সঙ্গে জাহাজের সংঘর্ষের পরপরই বেশ কয়েকজন নাবিক মাস্তুল থেকে জাহাজের ডেকে পড়ে যায়। প্রাণহানির পাশাপাশি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় কয়েকজনকে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। 91 মিটার দীর্ঘ ও 12 মিটার প্রস্থের এই জাহাজটি 1982 সাল থেকে নেভি ক্যাডেটদের সমুদ্র প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়ে আসছে। প্রতি বছর নেভাল স্কুলের ক্লাস শেষে এই জাহাজ বিশ্ব ভ্রমণে যাত্রা শুরু করে। চলতি বছরের এপ্রিল মাসে মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে রওনা হয় জাহাজটি। গন্তব্য ছিল আইসল্যান্ড। দুর্ঘটনার পর জাহাজটিকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ব্রুকলিন ব্রিজের কাঠামোতে গুরুতর কোনো ক্ষতি না হওয়ায় প্রাথমিক পরিদর্শনের পর পুনরায় খুলে দেওয়া হয় সেতুটি। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মেক্সিকোর সরকার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভয়াবহ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড কেন্টাকি, মিসৌরি অঙ্গরাজ্য সহ যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল। গত কয়েকদিনের শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 27 জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 5 লাখ বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।
স্থানীয় সময় বৃহস্পতিবার ঘন্টায় 260 কিলোমিটারের বেশি বেগে যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে আঘাত হানে ভয়াবহ টর্নেডো। কেন্টাকির পূর্বাঞ্চল, আইওয়ার সেন্টারভিল, আরকানসাসের ব্যাক্সটার কাউন্টি, লরেল কাউন্টি সহ প্রতিটি অঞ্চল যেন মৃত্যুপুরী। নিশ্চিহ্ন হয়ে গেছে বাড়িঘর, দোকানপাট, হাসপাতাল সহ বহু স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখো বাসিন্দা। থমকে গেছে জনজীবন। অনেকে এখনো নিখোঁজ। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান। এদিকে মিজোরিতে পরিস্থিতি আরও ভয়াবহ। সেন্ট লুইস ও কানসাস সিটির আশপাশে একযোগে হানা দিয়েছে একাধিক টর্নেডো। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে একসঙ্গে 6টি পৃথক ঘূর্ণিঝড় ঘুরছে মূল টর্নেডোর চারপাশে। আবহাওয়াবিদরা একে সুপার সেল ক্লাস্টারিং হিসেবে আখ্যা দেন। টেক্সাস ও ওক্লাহোমার কিছু এলাকায় টর্নেডো শুরুর আগেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে এই এলাকার বাসিন্দাদের কাছে সময়মতো সতর্কবার্তা পৌঁছায়নি। সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলে প্রতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে দেখা যায় টর্নেডো, কিন্তু সাম্প্রতিক প্রবণতা বলছে এই এলাকা এখন পূর্ব ও দক্ষিণ দিকে সরে যাচ্ছে। এ সময় গড়ে যেখানে 150টি টর্নেডো হয়, সেখানে চলতি বছর এপ্রিলেই তা ছাড়িয়েছে 350। মে মাসে সেই সংখ্যা ছুঁয়েছে 800। এই হারে ঝড় বাড়তে থাকলে যুক্তরাষ্ট্রের প্রতি মৌসুমি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভ্যাটিকান সিটিতে পোপ লিওর অভিষেক, সেন্ট পিটার্স স্কয়ারে ভক্ত সমর্থকের ঢল, বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের আহ্বান, শান্তি কামনায় বিশেষ প্রার্থনা। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। বন্যার কারণে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের যেদিকে চোখ যায় কেবল পানি আর পানি। টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে দেশটির অন্তত 15টি জেলা। রাজধানী ঘেঁষা এক্সালতাসিয়ন দে লা ক্রুজ শহর এখন কার্যত অচল। ঘরবাড়ি ডুবে যাওয়ায় ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেকে। কোমর সমান পানি ঠেলে শহর ছাড়ছে কেউ কেউ। অনেককেই পোষা প্রাণী কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হতে দেখা যায়। এরই মধ্যে জরুরি সেবা ও সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। আমার ঘরের ভেতরেই পানি ঢুকে গেছে, সবকিছু ভেসে গেছে। এখন শুধু বেঁচে থাকাটাই জরুরি। আবহাওয়ার এই সংকট হয়তো রাত পর্যন্ত চলবে। সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া। সবাইকে অনুরোধ করছি, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। দেশটির আবহাওয়া দপ্তর জানায় 24 ঘন্টায় কোথাও কোথাও 400 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে, যা শতবর্ষের রেকর্ড ছাড়িয়ে গেছে। নদীর পানি ঢুকে পড়েছে আবাসিক এলাকায়। বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দে লা ক্রুজ শহরের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিগত অনেক বছর এমন বৃষ্টি দেখেনি শহরবাসী। শহর জুড়ে 150 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরই মধ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বিশ্বের অন্যতম শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই অঞ্চল। সয়াবিন, গম, ভুট্টার রপ্তানিকারক হিসেবে আর্জেন্টিনার অবস্থান শীর্ষের দিকে। এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। বিশেষ করে সয়াবিন, গম ও ভুট্টার ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বিশ্ববাজারে শীর্ষ সয়াবিন রপ্তানিকারক এই দেশের কৃষি ক্ষতি বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকেও প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে 26 বাংলাদেশি সহ মোট 143 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। কুয়ালালামপুরের পারতামা শপিং মলে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ। দেশ জুড়ে ইমিগ্রেশন বিভাগের চলমান অভিযানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে শুরু হয়েছে চিরুনি অভিযান। এরই অংশ হিসেবে স্থানীয় সময় শনিবার রাজধানী কুয়ালালামপুরের পারতামা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে আটক করা হয় 26 বাংলাদেশি সহ অন্তত 143 জন প্রবাসীকে। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে 110 জন পুরুষ ও 33 জন নারী রয়েছে। এই অভিযানে 964 জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের মধ্যে 143 জন অবৈধ অভিবাসীকে ইমিগ্রেশনের আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়। এমন পরিস্থিতিতে যাদের কাগজপত্র নেই তাদেরকে মালয়েশিয়া সরকারের দেয়া অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে নাম নিবন্ধন করে দ্রুত দেশে চলে যাওয়ার অনুরোধ সাধারণ প্রবাসীদের। আপনারা যারা বাংলাদেশি অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছেন, তারা অতি দ্রুত দেশে যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং চলে যান।
মালয়েশিয়ার জেল অনেক কষ্টের। অল মালয়েশিয়াতে প্রচুর অপরচুনিটি দিচ্ছে ইমিগ্রেশন। তো আমাদের ইমিগ্রেশন গ্রেপ্তার করলে জেলখানাতে অনেকদিন থেকে আমাদের যাইতে হবে, আবার অনেক কষ্ট নিয়ে যাইতে হবে। তবে আমরা অতি দ্রুত দেশে চলে যাই। অবৈধ থাকাটাই অনেক মুশকিল, দেশে চলে যেতে দিবেন, সরকার সুযোগ দিচ্ছে, এই সুযোগ দেওয়া চলে যাওয়াটাই তো ভালো মনে করা। অভিবাসন বিভাগ জানিয়েছে মালয়েশিয়াতে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। তবে অবৈধ পথে প্রবেশ এবং ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থানের কারণে প্রায়ই এমন ধরপাকড়ের শিকার হন তারা। 2025 সালকে আইন প্রয়োগের বছর হিসাবে ঘোষণার পর দেশটিতে অবৈধ অভিবাসীদের আটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এখনও পর্যন্ত 34,615 জনকে আটক করা হয়েছে। পরবর্তী তদন্তের জন্য তাদের রাখা হয়েছে স্থানীয় ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। যান্ত্রিক গোলযোগের কারণে ব্যর্থ হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর 101তম অভিযান। মহাকাশেই ধ্বংস করা হয়েছে রকেটটি। ধ্বংসাবশেষ পৃথিবীতে এসে পড়ার পর কোনো দুর্ঘটনা ঘটবে না বলে নিশ্চিত করেছে ইসরো। 2, 1, 0 এবার মিশনের মাঝপথেই ধ্বংস করা হলো ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর রকেট। এনডিটিভি জানায়, স্থানীয় সময় রোববার ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে EOS-09 স্যাটেলাইট নিয়ে রওনা দেয় PSLV-C61 মহাকাশযান। সফল হয় উৎক্ষেপণও, কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ, আর তাই অভিযানটি বাতিল করে দিতে বাধ্য হন কর্মকর্তারা। ধ্বংসাবশেষ পৃথিবীতে এসে পড়ার পর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করেছে ইসরো। এদিকে ইসরোর পক্ষ থেকে উৎক্ষেপণের সময় থেকে সমগ্র মিশনটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, কিন্তু অভিযান ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণ। পরে ইসরো বিবৃতি দিয়ে জানায়, PSLV-C61 দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল, কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যম জানায়, ইসরোর EOS-09 কৃত্রিম উপগ্রহটির ওজন 1696 কেজি। 524 কিলোমিটারের কক্ষপথে এই কৃত্রিম উপগ্রহটি নামানোর কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় 230 সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। 2017 সাল থেকে PSLV রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানের উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেটটি 63টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে, তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে 3টি মিশন। কি কারণে এই গোলযোগ হয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইসরো। মহাকাশ গবেষণায় ভারতের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসরোর আশা, প্রযুক্তি বিশ্লেষণ ও অভিজ্ঞতার মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াবে তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত হচ্ছে পোপ লিওর অভিষেক অনুষ্ঠান, যা শুরুর আগে সেন্ট ব্যাসিলিকা গির্জার ভেতরে প্রার্থনা করেন তিনি। মহা সমারোহে এই আয়োজনের মধ্য দিয়েই গ্লোবাল ক্যাথলিক চার্চের চতুর্দশ পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন লিও। জমকালো এই অনুষ্ঠানে অংশ নিতে উপস্থিত হন বিশ্বনেতা ও ইউরোপীয় রাজপরিবারগুলোর সদস্যরা। এছাড়াও প্রথম মার্কিন বংশোদ্ভূত শ্বেতাঙ্গ পোপকে দেখতে ভিড় জমান হাজারো ভক্ত ও সমর্থক। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হতে চলা রোববারের গণপ্রার্থনা অনুষ্ঠানটি ল্যাটিন, ইটালিয়ান, গ্রিক, পর্তুগিজ, ফ্রেঞ্চ, আরবি, পোলিশ এবং চাইনিজ ভাষায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। 69 বছর বয়সী এই পোপ জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা। জীবনকালের বহু বছর পেরুতে ধর্মযাজক হিসেবে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অপারেশন সিঁদুর শুরুর আগে পাকিস্তানকে সতর্ক করেন জয়শঙ্কর। অভিযোগ, রাহুল গান্ধীর পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রচার হচ্ছে, দাবি সরকারের। এবং শান্তি আলোচনার একদিন পরে ইউক্রেনের রুশ হামলায় নিহত 9 বেসামরিক যুদ্ধাপরাধ, দাবি কিয়েভের। কাল পুতিন জেলেনস্কির সঙ্গে ফোনালাপ ট্রাম্পের। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।